This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 7টা মানেই বেঙ্গল ব্রেকিং। আর সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সারাদিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরটা দিয়ে আজকে বেঙ্গল ব্রেকিং শুরু করব, কারণ এসআইআর শেষের 3 মাসের মধ্যেই বাংলায় ভোট হবে এরকম একটা আভাস পাওয়া গিয়েছে। আর ডিসেম্বরেই বাংলায় এসআইআর এর প্রক্রিয়া শেষ করার ডেডলাইন নির্বাচন কমিশনের। কিন্তু বিএলওদের মাথা ব্যথার সব থেকে বড় কারণ কি হয়ে দাঁড়িয়েছে বলুন তো? আধার কার্ড। যদিও কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। ডিসেম্বরের মধ্যেই বাংলায় এসআইআর এর প্রক্রিয়া শেষ করার ডেডলাইন। আর এসআইআর শেষ হওয়ার 3 মাসের পরেই বিধানসভা ভোট হবে রাজ্যে। 3 জেলার সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নির্বাচন কমিশন এসআইআর এর প্রস্তুতি কেমন তা জানতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জেলা শাসক ইআরও এইআরওর সঙ্গে বৈঠকে বসেন উপনির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রে খবর, বৈঠকে জেলার প্রশাসনিক আধিকারিকদের এসআইআর এর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোলাঘাটে 3 জেলায় প্রায় 470 জন বিএলওর সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। বৈঠকে বিএলওরা জানান, আধার কার্ড নেই তাদের মাথা ব্যথা সবচেয়ে বেশি। তাদের প্রশ্ন, বহু ভোটার যাদের আধার কার্ড ছাড়া আর কোনো নথি নেই তারা কি করবেন? জবাবে কমিশনের কর্তারা জানান, আধার কার্ড শুধু একটি পরিচয়পত্র, কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ নয়। না, আধার কার্ড বাদ দিয়ে করতে বলে। আপনাদের তো সমস্যা হচ্ছে, তাহলে সমস্যা তো হচ্ছে। তার কোনো সুনির্দিষ্ট উত্তর পেলেন? না। 2002-এ ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে তাদের নামগুলো আমরা দেখব 2025-এ আছে কিনা। যদি থাকে তাহলে তো হয়ে যাচ্ছে, যদি না হয় তার বাবারও থাকে বা তার দাদুর থাকে তাহলে তাদের সেই নামগুলো আমরা করতে পারবো। জন্ম তারিখ না থাকলেও তাদের কতগুলো ভেরিফিকেশন করতে হবে। বিএলওরা প্রশ্ন তোলেন, ও ভোটারদের নাম তালিকায় উঠলে বিএলওদের শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে নথি যাচাই কিভাবে সম্ভব? নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম জমা দেওয়ার সময় যদি কোনো সন্দেহজনক নথি মেলে সেই নথিতে সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে ভোটারকে। সেক্ষেত্রে বিএলওদের উপর দায় বর্তাবে না। শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে ওখানে শাস্তি হয়েছে। না, ভয় পাওয়ার কি কারণ আছে? যে কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে, ওর ভয় পাওয়ার কি আছে? কমিশনের এই মুহূর্তে সব থেকে বেশি মাথা ব্যথার কারণ, যেখানে বিএলওরা বারবার বহু মানুষের কাছে শুধুমাত্র আধার কার্ডটাই ডকুমেন্ট হিসেবে পাচ্ছেন। আগামী দিনে আধারকে কি আরও গুরুত্ব দিতে পারবে কমিশন? এই প্রশ্ন এই বৈঠকের পর আরেকবার উঠছে। শ্রাবন্তী সাহা ও কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা। দেখলেন তো এসআইআর নিয়ে বাংলার প্রস্তুতি কতটা তুঙ্গে। আর এ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশনকে বিধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। এসআইআরকে সামনে রেখে এনআরসি চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকেও আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। যে সঠিক এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। বাংলায় এসআইআর নিয়ে তুঙ্গে প্রস্তুতি, ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ডিসেম্বরের মধ্যে এসআইআর এর প্রক্রিয়া শেষ করার ডেডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। এই আবহেই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, এসআইআর নয়, এনআরসি করার চক্রান্ত চলছে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের হুমকি দিচ্ছে কমিশন। এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিককেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। এসআইআরে কত নাম বাদ পড়বে তা নিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী করছেন বিজেপি নেতারা। কেউ বলছেন 1 কোটি, কেউ দাবি করছেন 1,20,00,000। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু
বাদ যাবে। বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন। যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন, বাট ইফ দেয়ার ইজ এ অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। যদিও রাজ্যের মন্ত্রীর মুখেও এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে শোনা গেছে আশঙ্কার কথা। এই 1 কোটি ভোট যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রেজাল্ট উল্টে যাবে। ভয় পাচ্ছে তো তৃণমূলের ভোটের জেতার রসদটাই কিন্তু ওখানে, অর্থাৎ ডেড, ফেক, ডুপ্লিকেট, রোহিঙ্গা, ইনফিল্ট্রেটর, তাই ভয় পাচ্ছে। বিস্তর বিতর্কের মধ্যে দিয়ে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার পর্ব মিটেছে। এবার পালা বাংলার। চলতি মাসেই এরাজ্যে নির্বাচন কমিশন সমীক্ষা শুরু করতে পারে বলে জোরালো জল্পনা চলছে। সেই সঙ্গে গতি পাচ্ছে রাজনীতি। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 21-এর নির্বাচনের কথা। সেই ভোটের আগে বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল সিএএ, এনআরসি ইস্যুতে। 2026-এর আগে এসআইআরকে ঘিরে সেই বিতর্কই কি ফিরতে চলেছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোট যত এগোচ্ছে শাসক দলের সংখ্যালঘু মুখ হওয়ার লড়াই তত তীব্র হচ্ছে। ফুরফুরা শরীফের পীরজাদাদের একাংশের সঙ্গে কথায় কথায় লেগে যাচ্ছে তৃণমূলের একাংশের। এবার তোয়াহা সিদ্দিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন শওকত মোল্লা। পাল্টা ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পীরজাদা যে বোমা ছুড়েছেন তা জল ঘোলা করার জন্য যথেষ্ট। একজন আছে 15 বছর ধরে দিদিকে ব্ল্যাকমেল করেছে। আমাকে ব্ল্যাকমেল করে অর্থ ইনকাম করি, তাহলে এটা তো মুখ্যমন্ত্রীরও লজ্জা। কখনো ফিরাদ হাকিম, কখনো হুমায়ুন কবির, কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরী, আবার কখনো শওকত মোল্লা। শাসক দলের সংখ্যালঘু ভোটের নিয়ন্ত্রক কে? একের পর এক নেতা নিজেদেরকে সংখ্যালঘু মসিহা হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মরিয়া হয়ে তা প্রমাণ করতে গিয়ে কি ব্যক্তিগত পরিসরে হানা দিচ্ছেন কেউ কেউ? ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকের বিরুদ্ধে সেরকমই অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানিয়ে আরও তীব্র হয়েছে তরজা। একজন আছে 15 বছর ধরে দিদিকে ব্ল্যাকমেল করেছে, দিদিকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা কামিয়েছে। যদি আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর অভিভাবিকা আমাকে ব্ল্যাকমেল করে অর্থ ইনকাম করি, তাহলে এটা তো মুখ্যমন্ত্রীরও লজ্জা। তৃণমূলের কোনো পদে নেই, তবে ফুরফুরার পীরজাদা তোয়াহার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা সর্বজন বিদিত। এর মধ্যেই ফুরফুরার সমীকরণ বদলেছে। 9 বছর পর গত মার্চে হুগলির ওই ধর্মীয় স্থানে যান মুখ্যমন্ত্রী। এরপরই ফুরফুরার নবীন পীরজাদা কাশেম সিদ্দিকের তৃণমূলের পদপ্রাপ্তি। এরপর থেকেই বিভিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে, বিশেষ করে শওকতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে তোয়াহাকে। যেহেতু কাশেম সিদ্দিকী বুঝেছে যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে হবে, যার কারণে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে, এখন কাশেম সিদ্দিকীকে অন্ধভক্তরা মামাসি তুলে সবসময় গালাগালি করছে। কাশেম সিদ্দিকী ওর কোনো ভ্যালু আছে নাকি? ওকে নিয়ে কথা বলেন কেন? ও পাগলটা গেলে আমি চিন্তা ভাবনাই করিনি। এই সমস্ত প্রসঙ্গ টেনেই এবার তোয়াহাকে নিশানা করেছেন শওকত। আপনার খাতা আমার পকেটে আছে, আপনি কি করেছেন না করেছেন, কোথায় কি সুবিধা নিয়েছেন, সব বলে দেবো একদম। আমি যতটা জানি উনার খাতা নাকি ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে। শওকতকে তোয়াহার বোমা। যেখানে পার্টি অফিস করেছে ক্যানিংয়ে, ওইটা পুরাতন থানা ছিল, বিডিও অফিসে 3 তলা ও বালাখানা করে রেখে দিয়েছে। শওকত মানে তিরাস। এরই মধ্যে ভোটের ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন নওশাদ সিদ্দিকীর দাদা ফুরফুরার আর এক পীরজাদা আব্বাস সিদ্দিকীও। তার নিশানাতেও শওকত। 2021-এর বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে 25% বা তার বেশি সংখ্যালঘু আছেন এমন 146টি আসনের মধ্যে তৃণমূল একাই 130টি কেন্দ্রে জয়ী হয়। 15টি আসন যায় বিজেপির দখলে। 50%-এর বেশি মুসলিম ভোট এমন 49টি আসনের 47টিতেই তৃণমূল জয়ী হয়। বিজেপি জয় পায় 1টি আসনে। ভাঙড়ে জয়ী হন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভোট যত এগোচ্ছে ততই তৃণমূলের সংখ্যালঘু মুখ বলে যারা পরিচিত তাদের মধ্যে ঠোকাঠুকি ক্রমশ সংঘাতের আকার নিচ্ছে, বিশেষ করে ফুরফুরাকে ঘিরে। তা কি শাসক দলের জন্য অশনি সংকেত? সত্যজিৎ মণ্ডল ও সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।
এদিকে নাগরাকাটায় খগেন এবং শঙ্করের উপর যে হামলার ঘটনা, সেখানে এফআইআর এর নাম না থাকা আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম এটুয়া ওরাও। নাগরাকাটারই বাসিন্দা। এর আগে আরও 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যাদের মধ্যে একজনের নাম রয়েছে এফআইআর এ। অর্থাৎ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হলো খগেন মুর্মুকে। বিজেপি সাংসদদের শারীরিক অবস্থা স্থিতিশীল, মুখে ব্যথা রয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে জানিয়েছেন খগেন মুর্মুর স্ত্রী। ব্যথা কমানোর ওষুধ দিয়েছেন চিকিৎসকেরা। চেষ্টা করা হয়েছিল, খুন কারা করেছিল সেটা বলতে। আজকে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছিল আপনার? ও কি আপনাকে, মুখ্যমন্ত্রীকে আপনাকে জানিয়ে এসেছিলেন? হ্যাঁ, জানিয়ে আসেননি? কোনো কথা হয়নি? যারা আঘাত করেছিল বা যারা মারধর করেছিল তারা তৃণমূল। এত কিছুর মধ্যেই কোথাও যেন ত্রাণ নিয়ে ময়দানে টিকে থাকার একটা অঘোষিত লড়াই চলছে। জানেন তো, শাসক থেকে বিরোধী কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়ছে না। আক্রান্ত হওয়ার 3 দিন পরেই ফের ত্রাণ সংগ্রহে নেমে পড়লেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর নাগরাকাটায় ত্রাণ নিয়ে ছুটলেন তৃণমূলের গৌতম দেব। ত্রাণ নিয়ে তৎপরতার মাঝেই একটা অন্য ছবি জলপাইগুড়িতে দেখা গেছে। সিপিএম এর ত্রাণ আবেদনে সাড়া দিয়েছেন যুব তৃণমূল নেতা, যা নিয়ে শুরু হয়েছে নানান অঙ্ক কষা। দুর্গতদের জন্য ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। তারপর রাজনীতির তর্জন গর্জনের মাঝে যেন হারিয়ে গিয়েছিল পাহাড় ডুয়ার্সে বিধ্বস্ত মানুষগুলোর যন্ত্রণার কথা। আবার পুরোদমে শুরু হয়েছে ত্রাণ। কেউ ত্রাণ সামগ্রী নিয়ে ছুটেছেন পাহাড়ি এলাকায়, কারো গন্তব্য সমতল, কেউ আবার ব্যস্ত ত্রাণের জন্য অর্থ সংগ্রহে। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, আর 3 দিন পরই ময়দানে নেমে পড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরদিনই দুর্গতদের জন্য ফের ত্রাণ সংগ্রহে বিধানসভার বিজেপির মুখ্য সচেতক। আবার যাব, ত্রাণ পৌঁছবো, এবং এটা বলে রাখি, কোনো মারের ভয় দুষ্কৃতী, গুন্ডা, পুলিশ লেলিয়ে দিয়ে থামাতে পারবেন না। খেলে তো দেবো 2026-এ। শঙ্কর যখন ত্রাণ সংগ্রহে ব্যস্ত, তখন মুখ্যমন্ত্রীর নির্দেশে নাগরাকাটায় দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমি শিলিগুড়ি থেকে 2500 প্যাকেট তৈরি করেছি, আরও 1500 প্যাকেট তৈরি হচ্ছে শিলিগুড়িতে। দুর্যোগের 4 দিন পর আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রদীপ মজুমদার। ত্রাণ দিতে গিয়ে বিষ্ণুনগর মুসলিমচর এলাকায় দুর্গতদের ক্ষোভের আজ টের পেলেন পঞ্চায়েত মন্ত্রী। ভিডিও অফিস থেকে কোনো সহায়তা করেনি? না, আমাদের কোনো সহযোগিতা পাইনি। আজকে মন্ত্রী আসলো, কি বললো? দিবে বললো যে বিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষের সঙ্গে কথা বলে একটা বোঝার চেষ্টা করছি, শুধু ক্ষতির পরিমাণ নয়, কিভাবে এর থেকে আমরা এনাদের নিরসন করতে পারি। ত্রাণ নিয়ে ছুটোছুটি, ক্ষোভ বিক্ষোভের মধ্যে অন্য ছবি জলপাইগুড়িতে। বানভাসীদের পাশে দাঁড়াতে ময়নাগুড়িতে আর্থিক অনুদান সংগ্রহ করতে নামেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সময় বানভাসীদের জন্য নতুন জুতো ও জামা কাপড় কিনতে বাজারে এসেছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায়। সিপিএম কর্মীরা অর্থ সংগ্রহ করছে দেখে তিনিও এগিয়ে আসেন। গোটা বাজারে আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম বেছে বেছে হাত পাতিনি দাদা, সবার কাছে হাত পেতেছি। এবারে কে কোথা থেকে এসে 10টা টাকা দিয়েছে সেগুলোকে ওইটা ভাবে যদি আপনারা প্রেজেন্ট করতে চান, সেখানে আমাদের বলার কিছু নেই। রাস্তা দিয়ে যাচ্ছে, বিশেষ করে ত্রাণ দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকলাম, আমিও দেখলাম সেই জায়গায় তারা যখন করছে, সেই জায়গায় তাদের পাশে থেকে ত্রাণ সহযোগিতা করলাম যতটা করা যায় তাদের পাশে। তারা ভালো কাজ করছে। ত্রাণ সাহায্যে সিপিএমের ডাকে সারা তৃণমূলের। অন্য অঙ্ক দেখছে বিজেপি। ভিতর ভিতর তো ফিশ ফ্রাই খাওয়া চলে, এবং দিল্লিতেও দোস্তি চলে, বিহারেও দোস্তি চলে। তো বাংলায় কুস্তি এটা শুধু মানে কাগজে দেখানো, বাস্তবে দুটোই পয়সার এপিট আর ওপিট। রবিবারের পর পাহাড় ডুয়ার্সের অনেকেই ভিটেহারা, কারো কারো খাবার ঠিকমতো জোটেনি। অবশেষে পৌঁছেছে ত্রাণ, তবে তা নিয়েও রয়েছে নানা অভিযোগ। প্রসেনজিৎ, রনি, সুজিত, নীলেশ্বরের রিপোর্ট, TV9 বাংলা।